ভারত ও বাংলাদেশের চলমান সংঘাত তার রেশ এবার গিয়ে পড়লো সীমান্তে। ভারতের সেনারা প্রথম থেকেই বাংলাদেশের এই উগ্রতা এই এক্সট্রিমিস্ট অ্যাক্টিভিটি থামাতে কিন্তু বদ্ধপরিকর। কিন্তু কালকে এমন কিছু ঘটনা ভারত এবং বাংলাদেশ সীমান্তে ঘটলো, তা কিন্তু ভারতের জন্য নিঃসন্দেহে ভয়ঙ্কর। কিন্তু ভারতের সেনাবাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হলেন কালকের এই এক্সট্রিমিস্টদের উপর। কি ঘটলো দেখুন। প্রথমে যে ঘটনা সামনে এসছে তা ঘটেছে বাংলা এবং বাংলাদেশ সীমান্তে। বসিরহাটের কাছে বসিরহাটের কাছে একটি জায়গা আছে যার নাম খোজাডাঙ্গা সীমান্ত। সেই জায়গাটি অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা, কারণ দুপারেই অসংখ্য সংখ্যালঘু মানুষ মানে বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন, এবং বসিরহাট, মালদা, মুর্শিদাবাদ এই পার্টিকুলার জায়গাগুলো দিনের পর দিন হাই অ্যালার্টের আওতায় থাকেন এবং বিএসএফ সদা তৎপরতা কিন্তু এই এলাকায় দেখান। এই খোজাডাঙ্গা সীমান্তে কালকে হঠাৎ করে 3জন বাংলাদেশি যুবক ভারতবর্ষে ঢুকতে চান এবং স্বাভাবিকভাবে বিএসএফ তাদেরকে আটকান। এবার বিএসএফ আটকানোর সঙ্গে সঙ্গে এখন যে প্রবণতা তৈরি হয়েছে তা হলো বিএসএফ কে পাল্টা আক্রমণ করুন, এবং বিএসএফ যদি গুলি চালায়, মোহাম্মদ ইউনূস বসেই আছেন, তার স্বরাষ্ট্র উপদেষ্টাটা বসেই আছেন বিএসএফ কে নিয়ে, বিএসএফ এর অ্যাক্টিভিটি নিয়ে আন্তর্জাতিক স্তরে বাজার গরম করার জন্য। আর বিজেপি এই আছিলায় দিনের পর দিন অনুপ্রবেশকারীদের বা এই ধরনের বাংলাদেশিদের অ্যালাউ করছেন জিরো লাইন অব্দি পৌঁছানোর জন্য। এই খোজাডাঙ্গা সীমান্তে কালকে যখন 3জন বাংলাদেশি যুবককে আটক করা হয় বিএসএফ এর পক্ষ থেকে, ঠিক তখনই হঠাৎ করে বিএসএফ এর দিকে ইট পাথর সমস্ত কিছু নিক্ষেপ করতে শুরু করেন সেই বাংলাদেশিরা, এবং পরবর্তীকালে বিএসএফ পাল্টা দেয় এবং তাদেরকে কিন্তু হাতে নাতে পাকড়াও করে। কিন্তু এই পুরো ঘটনা আমাদের কাছেও কিন্তু ভয়ানক এক প্রবণতা তৈরি করছে যে বারবার কেন বাংলার সীমান্তকে বেছে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের পক্ষ থেকে। ঠিক 1 মাস আগে মালদার এরকম একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে মালদার এক পুলিশ কর্তা মানে সেনা কর্তা তিনি কিন্তু মারা গেছিলেন এই অনুপ্রবেশকারীদের থামাতে গিয়ে। ফলে বারবার মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট এই সীমান্ত অঞ্চলগুলো অত্যন্ত সেন্সিটিভ এরিয়াতে পরিণত হচ্ছে। তা কিন্তু আমাদের বাংলার সুরক্ষা, পশ্চিমবঙ্গের সুরক্ষা এবং জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। পাশাপাশি বাংলা সীমান্তে কালকে বিএসএফ আধিকারিকরা গুলি না চালালেও সিলেটের প্রান্তরে কিন্তু গুলি চালাতে বাধ্য হলেন বিএসএফ আধিকারিকরা, এবং বিএসএফ কালকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ভাই তোরা যাই করিস ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে অন্তত পাঙ্গাটা নেওয়ার চেষ্টা করিস না। তোরা মুখে বড় বড় কথা বলতেই পারিস, তোরা চিকেন স্নেককে ছিনিয়ে নেওয়ার কথা ভাবতেই পারিস, তোরা শিলিগুড়ি করিডরকে টুকরো করে দেওয়ার কথা বলে বাজার গরম করতেই পারিস, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে এখানে দাদাগিরি বিএসএফই করবে। প্র্যাকটিক্যাল ফিল্ডে ভারতই যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে। তোরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, এক্স হ্যান্ডেল বিভিন্ন জায়গায় বড় বড় ডায়লগবাজি করতেই পারিস, তাতে কোনো ভুল নেই, এবং সেই ডায়লগবাজি করতে ট্যাক্সও দিতে হয় না। সিলেটের প্রান্তরে কালকে 2 বাংলাদেশি অবৈধভাবে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন। এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় দেখুন, যাদের উপর গুলি চালানো হয়েছে তাদের বয়সটা এখানে ইম্পর্টেন্ট। তাহলেই আপনারা বুঝবেন কিভাবে এরা নিজেদের মাথাকে ব্রেন ওয়াশ করেছেন এবং কোন প্রবণতা বাংলাদেশের জেনারেশনের মধ্যে, ইয়ং জেনারেশন এবং ইউথদের মধ্যে ছড়িয়ে গেছে খুব সহজে অনুমেয়। সিলেটের প্রান্তরে ভারত সীমান্ত অতিক্রম করে 600 গজ ভিতরে ঢুকে আসে 2 বাংলাদেশি, এবং একজনের নাম আসিকুর, অন্যজনের নাম মোসাহিদ। এই মোসাহিদের বয়স 22 এবং আসিকুরের বয়স 19। এক্ষেত্রে বিএসএফ কোনো রিস্ক নেয়নি, মানে ধরুন এদেরকে ধরা হবে, এরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এদের কাছে ছুরি, বল্লম, পাথর সমস্ত কিছু মজুদ থাকবে, এবং এইগুলো দিয়ে বিএসএফ এর আধিকারিকদের উপর ঝাঁপিয়ে পড়ার সেই সময়টুকু এখানে বিএসএফ দেয়নি। বিএসএফ দেখা মাত্রই গুলি করেছে, এবং স্পট ডেড খবরে বেরিয়েছে, মানে রিপোর্টে বেরিয়েছে যে একজন আহত অবস্থায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া অবধি তিনি মৃত হয়ে গেছেন, মৃত ঘোষণা করে দেওয়া হয়েছে। ফলে বিএসএফ কিন্তু টোটাল অ্যাগ্রেসিভ ভূমিকায় এখানে নেমে গেছে, তা কিন্তু স্পষ্ট। আর কেনই বা নামবে না? দিনের পর দিন বাংলাদেশ থেকে যেরকম হুমকি বা হুঁশিয়ারি, ফাঁকা আওয়াজ ভারতকে কেন্দ্র করে আসছে, তার রেশ কি সীমান্তে পড়বে না? নিঃসন্দেহে পড়বে। এর আগে সীমান্ত হত্যা বা সীমান্তে গুলি চালানোর ঘটনা নিয়ে এত চর্চা হতো না, কারণ ভারত এবং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশন অত্যন্ত জোরদার ছিল। ডিপ্লোমেসি আগের থেকে অনেক বেটার ছিল অতীতের থেকে। ফলে 2 দেশের ফ্ল্যাগ মিটিং হতো, যারা ধরা পড়তেন একে অপরকে ফিরিয়ে দেওয়া হতো। এটাই কিছু ক্ষেত্রে হওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মনে হয়। কিন্তু বর্তমান সময়ে যে সকল অনুপ্রবেশকারীরা বাংলাদেশিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন,
তারা কিন্তু সবাই ধর্মীয় কারণে ঢোকার চেষ্টা করছেন না। এই যে আসিকুর এবং মুসাহিদ নামক যে যুবকের উপর গুলি চালানো হয়েছে, তারা কি ধর্মীয় কারণে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন? কিংবা বসিরহাট থেকে যে 3জন ইসলামিস্ট মানুষ ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন, তারা কি ধর্মীয় কারণে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছেন? না। যদি ধর্মীয় কারণে ঢোকার চেষ্টা করেন, তাহলে ভারত সরকারের নির্দিষ্ট আইন আছে, সেই অনুযায়ী ভারত সরকার পদক্ষেপ নেন। কিন্তু এরা ঢোকার চেষ্টা করছে বিভিন্ন স্লিপার সেলকে অ্যাক্টিভ করার জন্য, এবং তার প্রমাণ আমরা পেয়েছি। দিল্লি বিস্ফোরণে সরাসরি এনআইএ রিপোর্টে আছে যে মুর্শিদাবাদ থেকে কোনো বিস্ফোরক ঢুকে দিল্লিতে পৌঁছেছিল। ফলে এই ব্যক্তিরা ঢোকার চেষ্টা করছেন ভারতকে অশান্ত করার জন্য, ভারতের 7 সিস্টার্সকে উত্তপ্ত করার জন্য, ভারতের একাধিক সংগঠনের যে স্লিপার সেলগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য। তা লাগাতার আমরা শেষ 6 মাসের রিপোর্টে কিন্তু দেখেছি। ফলে বিএসএফ এখানে গুলি চালিয়ে ঠিক করেছেন কি ভুল করেছেন অনেক পরের প্রশ্ন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বিএসএফ গুলি চালাতে বাধ্য, কারণ জাতীয় সুরক্ষা, দেশের সুরক্ষার স্বার্থে বিএসএফ এক্সট্রিম সমস্ত কিছু করতে পারে, সেই অডাসিটি আছে এবং সেটাই তারা করেছেন। ফলে কোনো রাজনীতির জায়গা নেই এক্ষেত্রে। পাশাপাশি চিকেন স্নেক রিলেটেড একাধিক পর্যবেক্ষণ কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে করা হলো। ভারত ইতিমধ্যে 4th মিলিটারি বেসের ঘোষণা করেছে। আমি আপনাদের সামনে সেই রিপোর্ট নিয়ে এসেছিলাম, যেখানে চট্টগ্রাম থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হচ্ছে ভারতের মিজোরামে নতুন মিলিটারি বেস। এবং কালকে যে রিপোর্ট সামনে এসেছে সেখানে বলা হচ্ছে সেই মিলিটারি বেসে 17 মাউন্টেন স্ট্রাইক কর্পস তৈরি হচ্ছে, অর্থাৎ পর্বত সংকুল জায়গায় অ্যাক্টিভ আরো বেশি জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য এই ধরনের কর্পস তৈরি করা হচ্ছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং সেখানে একাধিক বাংকার তৈরি করা হচ্ছে, বিস্ফোরণ প্রতিরোধী অস্ত্র কেন্দ্র তৈরি করা হচ্ছে, আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে, কৃত্রিম বাঁধ এবং গোপন অস্ত্রাগারও তৈরি করা হচ্ছে, যা কিন্তু একাধিক মিডিয়া রিপোর্টে আমাদের সামনে এসছে। ফলে চট্টগ্রামকে একদম লক করার দিকে ভারত সরকার চলে গেল। চিকেন স্লেক সিল্ড হয়ে গেল। 3টে মিলিটারি বেস ইতিমধ্যেই মানে চালু হয়ে গেছে, অ্যাক্টিভ মোডে শুরু হয়ে গেছে, ধুবড়ি, চোপড়া এবং কিষানগঞ্জ, অন্যদিকে মিজোরাম। ফলে বোঝার চেষ্টা করুন যে মোহাম্মদ ইউনূস খাল কেটে শুধু কুমির আনতে চাইছেন তা নয়, তিনি কুমিরের সামনে দাঁড়িয়ে বলছেন, ভাই আমাদের মার, আমাদের মারার চেষ্টা কর, দেখি কত ক্ষমতা আছে, কত দম আছে। তিনি বুঝতেই পারছেন না যে একটা ছবি হওয়ার সময় কিন্তু ভারত তৈরি করছে, এবং মোহাম্মদ ইউনূস হয়তো কিছুটা এই যুদ্ধ খেলাটাই খেলতে চাইছেন নির্বাচনটা পিছিয়ে দেওয়ার জন্য। ফলে সব মিলিয়ে কালকে সীমান্ত ফের অশান্ত হলো এবং 2জন বাংলাদেশি বেঘরে প্রাণ হারালেন। পাকিস্তানের আইএসআই ঢাকা কার্যালয়ে কি করছে? পাকিস্তানের আইএসআই বা গুপ্তচর সংস্থার ঢাকা কার্যালয় খোলা প্রায় 2 মাস হতে চলেছে। আপনারা জানেন যে গত অক্টোবরের শেষ সপ্তাহে পাকিস্তান আর্মির সেকেন্ড ইন কমান্ড জেনারেল শাহির শামশাদ মির্জা বাংলাদেশ সফর করেছিলেন, এবং এই শাহির শামশাদ মির্জা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। মোটামুটি কয়েকদিনের একটা সফর ছিল তার, 4 দিনের মতো। এই 4 দিন সফর পরবর্তী সময়ে বাংলাদেশে আইএসআই কার্যালয় খোলার একটা খবর পাওয়া গিয়েছিল। পাকিস্তান দূতাবাসেই এর কার্যালয়, একজন ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে এই কার্যালয়টা 50 দিন প্রায় হয়ে যাচ্ছে। এই 50 দিন বা 2 মাসে কার্যালয়টা কি বসে আছে? কোনো সূত্র বলছে, বিশেষ করে ভারত, যেহেতু ভারতের মাথা ব্যথার কারণ, আমরা তো সাধারণ মানুষ, বাংলাদেশ প্রকৃতির রাজ্য, প্রাকৃতিকভাবে চলছে, আমাদের গোয়েন্দাগিরিও নেই, আমাদের সাধারণ মানুষেরও কোনো বেকার নেই, চলছে চলুক, যাচ্ছে যাক, এই হালে আমরা চলছি। কিন্তু ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ, ভারত যখন জানতে পেরেছে বাংলাদেশে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর কার্যালয় হয়েছে, তখন থেকেই ভারত নজরদারিতে রেখেছে। কিন্তু আইএসআই এখন কি করছে, বাংলাদেশে আসলে কাজটা কি? এই কাজের ক্ষেত্রে যেটি জানা যাচ্ছে, আমরা তো আসলে আমাদের নির্ভরযোগ্য জায়গা বাংলাদেশের গণমাধ্যম নেই, ভারতীয় গণমাধ্যম এবং বিদেশি গণমাধ্যম। সেই বিদেশি গণমাধ্যমের, ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরেই আমরা যেটি জানতে পারছি, যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিক হিংসা, যে এই যে চরম হিংসাত্মক হয়ে উঠেছে বাংলাদেশ, বিশেষ করে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বাংলাদেশ হিংসার আগুনে জ্বলছে। 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো, 12 ডিসেম্বর থেকে এই হিংসা শুরু হয়ে গেল। এটা কি হঠাৎ করে একজন ওসমান হাদিকে হঠাৎ করে কি শুইয়ে দিল? এগুলো সবকিছু পূর্ব পরিকল্পিত বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ
একটা লাশ দরকার ছিল, এবং লাশটাও পূর্ব পরিকল্পিত, এবং লাশটা কার ফেলানো হবে সেটাও পরিকল্পিত, এবং তারই পরিকল্পনা হিসেবে লাশ ফেলানো হয়েছে। এবং এই যে এই অবস্থা, এই কার্যক্রমগুলো যা কিছু সবকিছুর পেছনে এখানে পাকিস্তানি আইএসআই এর প্রভাবেই এই ঘটনাগুলো ঘটছে, এমনটাই ভারতীয় সূত্রগুলো বলছে। শুধু তাই নয়, বাংলাদেশে বসে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, যেটা সেভেন সিস্টার্স নামে পরিচিত, সেই সেভেন সিস্টার্সকে অস্থির করবার সব ধরনের প্ল্যান, পরিকল্পনা মাফিক রুটিন কর্মকাণ্ড যা কিছু হওয়ার সব কিছু আইএসআই বাংলাদেশে বসে চালাচ্ছে। 2024 সালে বাংলাদেশের ক্ষমতার মসনদে ডক্টর ইউনূস বসবার পর থেকে আপনারা পাকিস্তান প্রীতি তো দেখছেনই। পাকিস্তান শুধু কি, আমি বারবারই বলি যে এখানে কি আত্মীয়তা করতে এসছে, নায়র করতে আসছে? না, নায়রেও আসেনি, আত্মীয়তা করতে আসেনি। তাদের সুনির্দিষ্ট প্ল্যান, পরিকল্পনা আছে। ভারতের জন্য অবশ্যই মাথা ব্যথার কারণ, পশ্চিম সীমান্তে যেমন একটা শঙ্কার কারণ, ঠিক তেমনি ইতিমধ্যে পূর্ব সীমান্ত নিয়ে ভারতকে একটা বাড়তি টেনশনে রাখতে পেরেছে। পাকিস্তান যতই মিসকিনের দেশ হোক, ফকিরের দেশ হোক, ভারতকে একটা টেনশনে রেখেছে। এবং এই টেনশনের কার্যক্রম আমরা গত সরকার পতনের পর থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পরিবর্তিত সরকার, ইউনূস সরকারের সাথে পাকিস্তান প্রীতিটা কিরকম। এগুলো আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। সামরিক বেসামরিক মিলিয়ে ডজন খানেকের বেশি মনে হয় ইতিমধ্যে এই গত 1.5 বছরের প্রতিনিধি দল এসেছে। উদ্দেশ্য ছাড়া কি এমনি আসছে? জেনারেল শাহিন শামসাদ মির্জা ঢাকা সফর করবার পরে বাংলাদেশের ইউনূস সরকার পাকিস্তানের আইএসআই এর কার্যালয় খোলবার অনুমতি দেয়, এবং তখন থেকে আশঙ্কা করা হচ্ছিল যে ভারতের নাকের ডগায় বসে পাকিস্তানের গুপ্তচর সংস্থা কি করতে পারে, সন্ত্রাসবাদকে উস্কে দিতে পারে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সীমান্ত সুরক্ষাও কিছুটা চাপের মুখে পড়বে বলেই ভারত এবং আন্তর্জাতিক মহল আশঙ্কা প্রকাশ করছিল। সেগুলো ঘটতে শুরু করেছে ইতিমধ্যেই। ভারতীয় একটি গণমাধ্যম বলছে যে বাংলাদেশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেন, আইএসআইয়ের ঢাকা সেলের প্রাথমিক লক্ষ্য হলো বাংলাদেশের শাসনভার জামাতের হাতে তুলে দেওয়া, যাতে দেশে অশান্তির বাতাবরণ তৈরি করা যায়। যদি তা চূড়ান্ত বিচারে সম্ভব না হয়, তাহলে বিকল্প হিসেবে তাদের লক্ষ্য হলো নির্বাচনকে আরো বিলম্বিত করা। সব বিচার বিশ্লেষণ করে হয়তো মনে হয়ে থাকতে পারে যে জামাতের হাতে কি আসলেও আদেও কি ক্ষমতা তুলে দেওয়া সম্ভব। যদি সম্ভব না হয়, তাহলে তাদের বিকল্প অপশন আছে, নির্বাচনকে বিলম্বিত করতে হবে। আমরা ইতিমধ্যে একটা হজবরল সিচুয়েশন কিন্তু দেশের মধ্যে দেখতে পাচ্ছি। তবে একটি সূত্রের দাবি, পাক গুপ্তচর সংস্থার বৃহত্তম লক্ষ্য হলো ভারত। তারা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সন্ত্রাসী সংগঠন তৈরি করতে চায়। এর জন্য তারা ভারতের নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করতে পারে, যাতে অনুপ্রবেশ সহজ হয়। আগামী বছর মার্চ এপ্রিলের দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় বড়সড় ষড়যন্ত্রের পরিকল্পনায় মেতে রয়েছে আইএসআই এর ঢাকা সেল। সূত্রটি আরো দাবি করেছে যে জুলাই আন্দোলনের অন্যতম ছাত্র নেতা তথা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যু পূর্ব পরিকল্পিত। আমি শুরুতেই যে কথাটি বলছিলাম, আর এর নেপথ্যেও রয়েছে আইএসআই এর ঢাকা সেল। বাংলাদেশের মাটিতে শাখা খোলার পর থেকেই ঢাকাকে অশান্ত করার ষড়যন্ত্র করছিল তারা। অপেক্ষা করছিল সঠিক সময়ের। তারপর বাংলাদেশে নির্বাচন ঘোষণার পরই পরিকল্পনাটি তারা কার্যকর করে। আমি শুরুতেই যেগুলো বলছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ঠিক তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদিকে সরিয়ে দেওয়া হলো, এবং সেই থেকে বাংলাদেশ আসলে অস্থির। দেশে বিদেশে একটা শঙ্কা যাচ্ছে যে বাংলাদেশে কি আদেও যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটা হবে কিনা। জামাতের আইএসআই এর পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসা। জামাতকে ক্ষমতায় বসানো কি সম্ভব? যদি না সম্ভব হয়, তাহলে তাদের যথারীতি পরিকল্পনা বাংলাদেশকে অস্থির করে রাখতে হবে, নির্বাচন বিলম্বিত করতে হবে, এবং ইউনূস সরকারের যাত্রা দীর্ঘ করতে হবে, যে কোনো ভাবে যাত্রা দীর্ঘ করতে হবে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের আইএসআই এর কার্যক্রম চলছে।
আমি শুরুতেই বলেছি যে তারা এখানে দাওয়াত খেতে আসেনি, আত্মীয়তা করতে আসেনি, নায়র করতে আসেনি। পাকিস্তানি বাহিনী বারবার বাংলাদেশে আসছে বাংলাদেশকে ব্যর্থ করা, এবং ব্যর্থ বাংলাদেশের উপরে বাংলাদেশ যদি ব্যর্থ হয়, কথা বলার শক্তি যদি হারিয়ে ফেলে, সেই বাংলাদেশকে তারা যেভাবে চালাতে চাইবে সেভাবেই চালাতে পারবে, এবং ভারতের জন্য বাংলাদেশ একটা নতুন থ্রেট তৈরি হবে। এটি হচ্ছে পাকিস্তানের মূল পরিকল্পনা, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে এখানে আইএসআই এর কার্যালয় করা হয়েছে।